স্নিগ্ধ বিষ লেখনীতে সঞ্জয় আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 13। শিকদার বাড়িতে আজ ভারী গোলমাল পেকেছে। নাজেম চাচা, মিনাজ মামা, রুদ্র, নুনহাম, কেরামত, তৌসিরের মেজো চাচার 2 ছেলে, বড়জন ধ্রুব আর ছোটজন কাব্য, সাথে তৌসিরের ফুফাতো 3 ভাই এলহান, ইজদান, জায়রান। সবাই করিডোরে হাঁটাহাঁটি করছে, সাথে পরামর্শ করছে একটি বিষয় নিয়ে। রুদ্রকে সবাই জোরাজোরি করে হাতে একটা ছোট্ট প্লাস্টিকের মাইক ধরিয়ে তৌসিরের রুমের সামনে যেতে, কিন্তু রুদ্র যাচ্ছে না। উল্টো সে মিনাজ মামাকে বলছে, মামা তুমি যাও না। মিনাজ মামা একটু শুনে ঝাড়ি দিয়ে বলে, আরে দূর, আমি কেমনে যাবো, আমি মামা না, তুই দেবর আসোস। নাজেম চাচাও রুদ্রের কাছে চেপে ধরে বললেন, যা বেটা, ব্যাং দিয়া যা, আর কইবার ক। এই বলে রুদ্রকে ধরে বেঁধে নিয়ে সবাই তৌসিরের রুমের সামনে দাঁড় করায়। বেলা এখন সকাল 7টা বাজে। না যে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তৌসির তো আর রেগুলার নামাজি না যে নামাজ পড়বে, ইচ্ছে হলে পরে যেদিন মন চায়, আর যদি মন না চায় তো পড়ে না। তাই আগের মতোই ঘুমাচ্ছে। প্রতিদিন তৌসির 6টার দিকে উঠে গেল, আজ ঘুম ভাঙেনি। নাজেম চাচা সবাইকে বলেছে কাল রাতের আয়োজনের কথা। সবাই মনে করেছে এর জন্যই হয়তো দেরি হচ্ছে, তাই এই সুযোগে একটু মজা নেওয়া যাক। রুদ্রের হাতের মাইকটা নাজেম চাচা ওর হাতে চেপে ধরে মুখের সামনে ধরে বলে, ক ক। রুদ্রের হাসি পাচ্ছে, কি করবে যে, কিভাবে বলবে, ছিছি কি লজ্জার কথা। রুদ্র মাইকটা মুখের সামনে ধরে হাসতে হাসতে উচ্চ স্বরে, নাজা ভাবি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাবি, দয়া করে নিজের আঁচলের নিচ থেকে তৌসির ভাইকে বের করে আমাদের কাছে একটু পাঠান, একটু আমাদের কাছে দিন। ওনাকে আমাদের প্রয়োজন, মাত্র 5 মিনিটের জন্য দিন। ওর কথাই সবাই হাসতে হাসতে শেষ। রুদ্র ও নিজেই ভিতরে ফেটে পড়লো হাসিতে। মাইকের আওয়াজ নাজার কানে যেতে এক লাফ দিয়ে তৌসিরের বুক থেকে উঠে বসে। চারপাশে আবুলের মতো তাকায়, স্বপ্ন টপ্ন নাকি? না, স্বপ্ন না, বাস্তব। মাইকের আওয়াজ কান ফেটে যাচ্ছে। ও তাড়াতাড়ি তৌসিরকে ডাক দিয়ে বলে, উঠুন। নাজার ডাক আর মাইকের আওয়াজ তৌসিরের ঘুম ভেঙে যায়। থমথম খেয়ে উঠে বসে নাজার দিকে তাকিয়ে বলে, কে মাইক লাগাইছে? এটা বলতে বলতেই তাড়াতাড়ি করে কানে আসে রুদ্রের টিটকারি মারা গলার স্বর। সেখানে সে বলছে, ভাবি, আমাদের ভাইকে 5 মিনিটের জন্য হইলেও আমাদের কাছে দিয়া দিন, দয়া করে একটু। ভাইরে কদিন ধরে দেখি না। তৌসির এটা শুনে হতবাক হয়ে চারপাশে তাকায়, আবার বলে, কি লেভেলে টুট গড়িয়াগুলা রে। এই বলে লুঙ্গির গিট্টু ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে নাজাকে বলে, তুমি পাটিটা তুইলা লাও, বাথরুমে গিয়া মুখ ধুয়ে আয়, তাড়াতাড়ি যাও। এই বলে বিছানার দিকে গিয়ে বিছানার চাদরটা একটানে তুলে নাজা দিকে ছুড়ে দেয়। বাথরুমে যাইবার সময় একটু দয়া কইরা এটা নিয়ে যাইও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ পাটিটা গুছিয়ে নেয়, রেখে চাদর নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন সিচুয়েশন খারাপ, নয়তো আদেশ দেওয়া বের করে নিত। নাজা ওয়াশরুমে যায় আর তৌসির গিয়ে দরজা খুলে। রুদ্র উড়াইয়া দিতে সব মাইক ফাটাইয়া দিতাছে, তৌসির ভাইকে দিন, ভাবি দিন, ভাবি। বলতে বলতেই তৌসির দরজা খুলে ওদের দিকে এক পলক তাকায়। ওকে দেখে হই হুল্লোড়ে মেতে ওঠে সবাই। তৌসির বিরক্তি সুরে রুদ্রকে বলে, এই খবিসের খবিস, কি টুট বকতাছস? হ্যাঁ। তৌসিরকে বের হতে দেখে সবাই এক প্রকার হামলে পড়ে ওর দিকে। এগিয়ে এসে রুমে উকি দেয়। রুদ্র তৌসিরের সামনে এসে কুটিল হাসি দিয়ে বলে, কি ভাই, চাচা হইয়া যাবো নাকি? তৌসির প্রত্যুত্তরে বলে, হ্যাঁ হইয়া যাবি, কাল চাচা হবি আর পরশু শ্বশুর হইয়া যাবি, হালাই তোর। রুদ্র তৌসিরের কথায় হাসে। নুহমান রুমে উকি মারতে মারতে বলে, ভাই বিছানার চাদর কই? ইজ্জাত ওর পেটে ঘুষি মেরে বলে, আর দূর, ভাই ধুইতে দিছে। তৌসির লুঙ্গির কোনান হাতে নিচে নিতে নিতে বলে, এই তোরা এন থেকে যাবি নাকি আমি বিবিজান কইতাম? নাজেম চাচা ওর হুমকি শুনে ছ্যাদ করে বললেন, এই বেটা, এত লাফাইতেছিস কেন? সব অবদান আমার। তৌসির এবার নাজেম চাচা দিকে রাগে চোখে তাকিয়ে চঞ্চল রাগ দেখিয়ে বলে, হালা বদমাইশের ঘরের বদমাইশ, টুটটুটের নাতি, তোর এই অবদানে লাইগা তোর পাশায় আমি 10টা নোবেলের স্টিকার লাগাই দিমু, খাড়া। ধ্রুব এফাকে বলে ওঠে, বড় ভাই তাড়াতাড়ি সালামি বের করেন, আপনার বাসর ঘর আমি সাজাই দিছি। তৌসিরের কথা শুনে বলে, তুইও বিয়ে কইরা নে, তোর ঘরে আমি সাজাই দিব, ব্যাস হিসাব বরাবর। টাকাটুকি আমার দ্বারা দেওয়া হইতো না।
বাক্য উচ্ছ্বাসময় হাসি দিয়ে বলে, গাজাব ইজ্জাতি। ইলহান, ইজদান, জায়রান তিন ভাই একসাথে হাত নেড়ে নিচে উঠে বলে, ভাবি তো বস। সবাই একসাথে বলে ওঠে, আমরা ভাবির কাছ থেকে টাকা নিব, তুমি দিবা না জানি। মিনাজ মামা দুঃখের সহিত বলেন, তোরা তো পাইয়া যাবি, কিন্তু আমি তো কোন মুখে কমু, আমি তো মামা শ্বশুর লাগি। ওরা সবাই মিলে তৌসিরের সাথে মজা করতে থাকে। তৌসিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে ব্যস্ত। এমন সময় নাজা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। নাজাকে আসতে দেখে রুদ্র, কাব্য, ধ্রুব, এলহান, ইজদান, জায়রান সবাই রুমের ভেতর আসতে চায় সালামি নিতে, কিন্তু তৌসির ওদের হাত দিয়ে আটকিয়ে বাধা দিয়ে বলে, এই ভাঙচুদরা, আমার বউয়ের কাছে টাকা নাই, ও টাকা কই পাইব? হ্যাঁ? রুদ্র ইজহানের আওয়াজ দিয়ে বলে, ভাবি আমাদের সালামি দিন। নাজা এটা শুনে দু কদম এগিয়ে এসে ওদের এক এক করে তাকায়, বুঝতে পারে না এরা কেন এসে মজা নিতেছে। নাজা বুঝতে পেরেও ভুরু কুচকে বলে, সালামি? কাব্য সাথে সাথে বলে, হ্যাঁ ভাবি, ভাইয়ের বিয়া উপলক্ষে কোনো সালামি পাই নাই, আপনি দেন, ভাই দিতেছে না। নাজা এটা শুনে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে ওয়ার্ড্রোপের দিকে যায়। এ দেখে তো তৌসিরের হার্ট অ্যাটাক হবার অবস্থা। ও কি সত্যি সত্যি দিয়ে দিবে নাকি? তৌসির নাজাকে আওয়াজ দিয়ে বলে, বিয়া করছি আমি, সালামি অগো কেন দিবা তুমি? হ্যাঁ? নাজা এক টাকাও বের কইরো না। নাজা ওর কথা কোনো দিকে পাত্তা দেয় না। ওর কথায় তোয়াক্কা না করে নিজের কাছে থাকা কিছু টাকা থেকে 800 টাকা হাতের মুঠোয় নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নাজা টাকা দিতে আসতে দেখে তৌসির মেরে রাখা হাতটা ছেড়ে ওকে রাগী গলায় বলে, 1 টাকাও দিব না কইলাম। নাজা তৌসিরের কথা শুনেও না শোনার ভান করে হাত বাড়িয়ে রুদ্রের কাছে টাকাটা দিয়ে মুচকি এসে বলে, নিন ভাই, ভালো মন্দ কিছু খেয়ে নিবেন, আমি দিলাম, কারণ আপনাদের ভাইয়ের থেকে এই জন্মেও কোনো সালামি পাবেন না। তৌসির নাজার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয় আর ভাবে, এই মাইয়া তো আমারে 2 দিনে ফকির বানাই দিবে। নাজা রুদ্রের হাতে টাকা দিয়ে নাজেম চাচার দিকে চোরা চোখে তাকায়। ওর তাকানো দেখে নাজেম চাচা ভেলকি মারা হাসি দিয়ে বলে, কেমন আছো বৌমা? নাজাও টিটকারি মারা হাসি দিয়ে বলে, ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে তো দিলেন না চাচা শ্বশুর মশাই। নাজেম চাচাতে বড্ড লজ্জায় পড়ে যায়। নাজা যে কি বোঝালো তা উনি বুঝতে পেরে শরমে সবাইকে বললেন, এই চল সবাই চল, এন থেকে আয়, এখন সালামিও পেয়ে গেছি, চ। নাজার কিছু দাঁড়ায় না, চুপ করে সরে আসে। তৌসিরও নাজার পিছে পিছে পা ফেলে। ওরা সবাই সালামি পেয়ে হট্টগোল করতে করতে চলে যায়। নাজা এসে বারান্দার দরজার সামনে দাঁড়ায়। তৌসিরও তড়িৎ গতিতে পা ফেলে নাজার পাশে এসে দাঁড়ায়। এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত, নয়তো 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হবে সময় নিয়ে। সেই সময় খুব ঘনিয়ে এসেছে তৌসিরের। এই মেয়ে তো তৌসিরকে পথে নামাবার ব্যবস্থা করছে না, এসব কি মেনে নেওয়া যায়? ও নাজাকে তিক্ত সুরে বলে, এই টুটটুট, তোর বেশি টাকা হয়ে গেছে? হ্যাঁ, এত টাকা দিয়া দিলি? নাজা আকাশ পানে তাকিয়ে স্থির গলায় বলে, আমার টাকা আমার দেবরদের আমি দিয়েছি, তাতে আপনার কি? দেবর? কথাটা শুনে তৌসির ঠোঁট কামড়ায়। মনে মনে ভাবে, মাইয়া তো দেখি বেহুশ ভিত্তমিস, এমনি কয় জামাই মানে না, আর অমনি এত টাকা ফালাইয়া দিল দেবর মাইয়া। ও খোদা, ইয়া কিয়া হে, ইয়া কौन सी ঘাটিয়া লজিক হে? হ্যাঁ? তৌসি নাজার দিকে তাকে বিরক্তি হয়ে বলে, টুটটুটের টুটটুট, আমারে কস আমি জামাই মানি না, আর এখন দেবর মারাস? বুঝছি, তো টুটটুট বাড়ি লাগাইতে হইব, নইলে তুই সোজা হইবি না। নাজা তৌসিরের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে, মুখ সামলান বলতেছি। তৌসির তির্যক কটাক্ষ করে বলে, আগে নিজে ঠিক হ, বিলাসিতা ছাড়, আর টাকা পয়সার হাতে ময়লা না ভাইবা বক্ষে ধইরা রাখ। নাজা এটা শুনে তাচ্ছিলের সহিত বলে, আপনার মতো খাইসটা আমি না যে 2 টাকা নিয়ে কিপটামি করব। তৌসির ওর কথায় ভুরু নাচিয়ে তাগিদ দিয়ে দেওয়া গলায় বলে, এই বেডি, মুখ সামাল কর। লোক আমি মন্দ হইল তোরই জামাইরে সম্মান দিয়া কথা ক। নাজার কথায় ঠোঁট আলকিখানিক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আমিও তো আপনার বউ, আপনি অসভ্য ভাষায় গালি দিতে পারলে আমি কেন পারবো না? তৌসি নাজার কথায় ভুরু নাচিয়ে আর চোখে নাজার দিকে তাকিয়ে ভাবে, গদ্দারিনী কনাকার, জামাই মানুষ না কস, আবার বউ কস। তৌসির আনমনে বলে, তোমার অভ্যাসেই কই, এমনি কই না। নাজা তৌসিরের কথা শুনে বিছানার দিকে যেতে যেতে বলে, আমি আপনার অভ্যাসে আপনাকে দেখতে পারি না,
আর এ ধরনের কথা বলতে বাধ্য হই, নয়তো আমি এ ধরনের কথা বলার মেয়ে নই। তৌসিরও ওর পেছনে পেছনে গিয়ে বলে, দেখতে পারবি কেমন খাঁটি জিনিস তো আর তোর চোখে লাগতো না। নাজা ওয়ার্ডরোব থেকে বিছানার চাদর নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলে, এত কথা বলবেন না তো, নিন আমায় বিছানার চাদর বিছাতে সাহায্য করুন। তৌসির নাজার কথায় বিছানার দিকে এক পলক তাকায়, তারপর নাজার মুখের দিকে তাকায়। মস্তিষ্ক চায় বলতে, আমি কেন বিছামো, তুই বউ, তুই কাম কর, কিন্তু মন বলে এটা বলতে পারলে জুতা না আমারে, তাই ইজ্জত নিয়ে কাম করাই ভালো, এই মায়ারে করে বিশ্বাস নেই। মনের কথা সাই দিয়ে তৌসির বিছানার দিকে এগিয়ে গিয়ে নাজাকে বলে, তুমি বালিশের কাপড়গুলো বদলে নাও, আমি বিছানা দিতাছি। নাজা তৌসিরের কথায় হ্যাঁ বোধক মাথা নাচায়। ওর এমন সাধুরূপ দেখে মনে মনে আফসোস করে বলে, ইস রে আমার ডাকাইতিনি রে, এমনি যদি সবসময় আমার কথা শুনতি তাহলে কতই না সুখী হইতাম আমি। এসব মনে মনে আওড়াতে আওড়াতে তৌসির বিছানা চাদরটা সুন্দরভাবে বিছিয়ে নেয়। পুরুষ হলেও ঘরের কাজকর্ম টুকটাক সবই পারে তৌসির, একদম পারফেক্ট ভাবেই পারে বলা চলে। নাজা বালিশের কাভারগুলো লাগিয়ে আগেরগুলো খুলে দেয়। এই বালিশগুলো যখন বিছানার ওপর রাখতে যাবে তখনই দেখে তৌসির যে নিজের জুতা রেখে বিছানায় উঠেছে তাতে একটা তেলাপোকা। যদিও তেলাপোকা টিকটিকি এগুলো মোটেও ভয় পায় না নাজা, কিন্তু হঠাৎ করে কিছুটা ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতেই মুখ ফসকে বের হয় তৌসির। নাজার মুখে হঠাৎ নিজের নাম শুনে থমকে যায় তৌসির। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে নাজা দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে জিজ্ঞেস করে, কি হয়েছে? নাজা নিজের কাছে লজ্জা বোধ করে, ছিছি তেলাপোকা দেখে এমন পারাপারির কোনো মানে হয় না, ওর সাথে অন্তত এটা যায় না। নাজা আমতা আমতা করে বলে, না কিছু না, একটু ভয় আর কি, তেলাপোকা। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, কি মারাত্মক কথা, তেলাপোকা দেখে নাকি ভয় পায়, এই বিষাক্ত নাগিনী ভাবা যায়? নাগিন কথাটা শুনেই তেলে বাগুনে জ্বলে ওঠে নাজা চিত্ত। নাজা ক্রোধ ধরায় নজরে তৌসিরের দিকে তাকায়, অতিরিক্ত বলে ফেলছেন না? যদিও পণ করেছিল ওর কোনো কথাই কানে নিবে না, কিন্তু এখন মনে হচ্ছে পণ ভঙ্গ করতেই হবে। ওর এই ক্রোধ চাহনি তৌসিরের গায়ে না মেখে উল্টে বলে, তুমি এমনি তাকাইও না, তোমারে বলি নাই, তুমি তো ইচ্ছাধারী নাগিন। তৌসিরের কথায় নাজা ধমকে বলে, ইবলিশও আপনার মধ্যে কেউ ভালো আছে বুঝলেন? তাহলে যা ইবলিশেই লাং বানায় আনে আমার থেকে ভালো, তখন যা ভালো লাগেই থাক। নাজা তৌসিরের এমন কথায় আক্রোশে ফেটে পড়ে, বালিশগুলো বিছানায় ছুঁড়ে ফেলে বলে, ছি কতটা নিকৃষ্ট আপনার মুখের বাণী। এটা নিকৃষ্ট না, এটা আমার স্টাইল, বুঝলা রুদ্রকেশী। সে আবার কি? নাজা এটা ভেবে নাক মুখ কুচকে আনমনে বলল, রুদ্রকেশী। তৌসির ওর ছোড়া বালিশগুলো ঠিক করে রাখতে রাখতে অতপর বিছানা থেকে নামতে নামতে বলে, খবিসের মতো রাখ তোমার, আর অলবতির মতো তুমি কেশোয়ালি, ডাকাতের মাইয়া, তাই নাম দিলাম রুদ্রকেশী। এই বলে নাজার সামনে সোজা হয়ে দাঁড়ায়। নাজা নাক মুখ ছিটকে বলে, কত রং আর কত ঢং দেখবো? নাজার কথার বিপরীতে তৌসির এবার আর কোনো কথার উত্তর খুঁজে পায় না। আবিষ্ট চোখ ওর পানে চেয়ে থাকে। কিছু মুহূর্ত পর নিজের হাত বাড়িয়ে নাজার কোমর পেঁচিয়ে ধরতে ধরে রঙ্গিলা সুরে উচ্চারণ করে, এমনি আও কীর্তির চুমুটুমু দু একটা খাই, বিয়ারটা ফিলিং আনি। এ বলে তৌসির নাজার কোমরে জোরে টেনে আনে একদম নিজের কাছে। হঠাৎ ওর এমন টানে নাজার নিঃশ্বাস থমকে যায়। বিষময়ে বড় বড় চোখ করে তাকায় তৌসিরের দিকে, কিন্তু তৌসিরের চোখে ভর তীব্র তৃষ্ণার। তৌসির ওর চাহনি উপেক্ষা করে আলতো হাতে নাজার থুতনি চেপে ধরে, চোখে চোখ রেখে কিছুক্ষণ, অতঃপর নিঃশব্দে নাজার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। স্নিগ্ধ পরশ প্রগর গরুর চুমু খায়। বারবার নিজের ঠোঁট নাক ছোঁয় নাজার গালে, আর আদুরি গলায় বলে ওঠে, তোমারে যে মায়া লাগে গো আমার কৈতরি। শব্দগুলো ফিসফিস করে মোলায়েম হলেও তাতে মিশে থাকা এক অনির্বাচনীয় টান। সেই শব্দগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে যে তৌসির শিকদার তালুকদারের মাইয়ার প্রেমে মজে গেছে। তৌসির এ বলে নাজার অন্য গালে ঠোঁট ঘেঁষে দিয়ে ধরে। নরম গালে উষ্ণ শ্বাস ছড়িয়ে পড়ে নাজার চাঁদ মুখের সাথে ফিসফিস করে, এ বেডি তুই এত সুন্দর কেন, এত মায়া কেন লাগে তোরে দেখলে? অতঃপর তৌসির নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নাজার কপালে, চোখের কোণে
গালে। নাজা শরীর কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ওর নিঃশ্বাসের ভেতর মিশে যায় তৌসিরের গরম নিঃশ্বাস। তৌসির দাঁড়িয়ে খসখসিয়ে ছোঁয়া নাজারের দম বেরিয়ে আসছে। চোখ বুজে নেয় ও। কিছু মুহূর্ত তৌসিরকে সময় দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু তৌসির তো সরে না। নাজা বিরক্তি হয়ে তৌসিরের কাঁধে ধাক্কা দিতে দিতে তিত্তিকুটে স্বরে বলে, তৌসির ছাড়ুন তো, ভারী বিরক্ত লাগে আপনার এই কর্মকাণ্ড। তৌসির নাজার কথায় নিজের মুখ সরিয়ে নিয়ে ভ্রমভ্রান্ত দৃষ্টিতে ওর পানে চেয়ে বলে, কেন আমার ছোঁয়া পছন্দ হয় না কেন? তৌসিরের প্রশ্নে নাজা চুপ হয়ে থাকে। কি উত্তর দেবে সে? তৌসির জোর কোমর পেঁচিয়ে ধরে আছে, এতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে কষ্টে, মনে রক্তক্ষরণ হচ্ছে বেদনায়। কি করে বলবে আমায় আমার আপনাকে পছন্দ হয় না, আপনার ছোঁয়া আমার পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি? তৌসির খারাপ হোক আর ভালো, অবশেষে চিরসত্য তো তৌসিরই ওর বর্তমান, আর তৌসিরই ওর সব। এগুলো তো স্বাভাবিক, একজন স্বামীর চাওয়ার মধ্যেই পড়ে। তৌসির তো আর যেচে ওকে বিয়ে করেনি, কোনো প্রকার জোর করেও করেনি। ওর পরিবারের মতে, ওর নিজের মতে বিয়ে হয়েছে। তথাকথিত কেন এত সংকোচন, কেন এত ঘৃণা, কেন এত আপত্তি? কি হবে এসব করে? এসব করলে কি না পাওয়া মানুষটি তার হয়ে ফিরে আসবে? নাজার মস্তিষ্কে তৌসিরকে মেনে নিল, অন্তর তা বারবার প্রত্যাখ্যান করে। নাজা অতিশয় দ্বিধায় ভুগতে ভুগতে চোখ তুলে তৌসিরের দিকে নিরন্তর চাহনি দিয়ে চায়। নাজার এই চাহনি দেখে তৌসির মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলে, যাকে পছন্দ করো আমার লগে বিয়া না হইলে তার লগে হইতো? তৌসিরের এই প্রশ্নে নাজার অন্তর কেঁপে ওঠে, বিস্ময়ে বিদ্ধ হয়ে যায়। তৌসির কিভাবে জানলো ওর মনের কথা? নাজা মোলায়েম সুরে বলে, সে আমার কখনোই হতো না। আপনার সাথে বিয়ে না হলে ইকরাম ভাইয়ের সাথে হয়ে যেত হয়তো। তৌসির এটা শুনে অনাগ্রহী স্বরে বলে, তাই তো, তাইলেও পাইবা না, যাই না। মায়া বুঝাচ্ছ কেন? জানো যে তার লগে কোনো কালে হইতো না, হয়তো তোমার ওই আরেক ভাইয়ের লগে, যে ভাই কিনা তোমারে পছন্দ করতো, ইকরাম ভাই। তবুও কেন অন্য আরেকজনের জন্য মায়া বাড়াইছো? সে কে? তো নাজা বলে না। তৌসিরের করা প্রশ্নে অন্তরিক্ষের কন্ধন কাতর হয়ে ওঠে নাজা। হঠাৎ করে বেশ চমকায়, স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনে কি নীরব হবে লোকটি? তৌসির স্বভাবের সাথে নীরবতা বড্ড বেমানান। নাজা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের চোখের ন্যায় অবিচল দৃষ্টিতে চেয়ে থাকে। ভালোবাসেই পেতে হবে এমন কোনো কথা নেই, কিছু ভালোবাসা বিচ্ছেদেও সুন্দর। নাজার কথায় ঠোঁট আলগিয়ে স্বল্প মাত্রায় হাসে তৌসির। বাহ, মেয়েটা বয়স ছোট হলেও বুঝে তো আকাশ পরিমাণ বিরাজ করছে তার মস্তিষ্কে। তৌসির আলতো সুরে বলে, একখানা খাঁটি কথা জানো তালুকদারের মাইয়া? নাজা মাথা তুলে দুদিকে নাবোধক নাড়িয়ে ওর দিকে বিনিষ্ট চাহনি চেয়ে বলে, না। তৌসির না শুনে এবার মৃদু স্বরে শোধায়, নাজা আর নসিব, নজর আর নসিব দুয়ের লড়াই চিরন্তর, যা আটকায় নজরে তা রয় না নসিবে। তৌসিরের কথাটা নাজার অন্তরে লাগে। ও ওর কথাটা সম্মতি দিয়ে মাথা নাড়ায়, আর এটাই নিয়তির নিষ্ঠুর রসিকতা। তৌসির এবার সুযোগ পেয়ে নিজের মনের কথাটা বলে, আমি লোক মন্দ হইলেও সংসার করার যোগ্য আছি, করবা এই মন্দ লোকের ঘর? এ কথায় বিয়ের দিন বলা উচিত ছিল, কিন্তু তা তো বলা হয়নি, আজ মনে হলো তাই বলে দিলাম। তৌসিরের কথায় নাজা নিরন্তর হয়ে রয়। কি উত্তর দিবে সে? নিজের মতো কিছু বলার ভাষা নেই, সব হারিয়ে ফেলেছে, পরিস্থিতি সমস্ত গুলিয়ে দিয়েছে নাজার। নাজাকে চুপ থাকতে দেখে তৌসির মৃদু হেসে আবারও বলে, আমি তোমারে এই জীবনে কিছু দিতে পারবো কিনা জানি না, কিন্তু একটা জিনিস দিতে পারবো, তা হলো তোমার প্রতি আমার ফিডেলিটি। ফিডেলিটি শব্দটা শুনে নাজা চমকায়। এই লোকটা তো ইংলিশও জানে। চমকিত হয়ে তার চায় তৌসিরের মুখপানে। তৌসির এই চাহনি দেখে রঙের সুরে জবান ফোটায়। গাওয়ালি ভাষায় কথা কই বইলা অশিক্ষিত ভাইব না। লো ডাকাতিনি, ডাকাতের মাইয়া, আমি এতটাও অশিক্ষিত না, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি। নাজা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কথাটা শুনে গা ছাড়া ভাব দিয়ে ভুরু নাচি আলতো মাথা দোলায়। বাহ, ভালো তো। কোন ক্লাস অব্দি টিকেছিলেন? 10 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়েনি। ইন্টারভিউটা ভাবছিলাম লন্ডন বা আমেরিকা যাবো। গা সিলেটি মানুষের মতো এক একটা গন্তব্য, না হইলো লন্ডন, না হইলো ইউরোপ, কিন্তু বাপসাসা জাউরা মিলাইগা দিছিলাম, আমিও জাউরা হইয়া গেছি।
জাউরা কথাটা শুনে নাজা তিক্ত সুরে বলে, আপনি জাউরা না, আপনি ইবলিশ। আর এগুলো বাদ দিন, এখনো সময় আছে, ভালো কিছু করুন। কথাটা শুনে তৌসির অলস্যভাবে মাথা নাড়ালো, উদাসীন ভঙ্গিতে হেসে বলল, কি ভালো কাম করতাম। ওর প্রশ্নে নাজা করুণ করে চায়, এমন কিছু করুন বা এমন কিছু যা একটা আদর্শ মানুষে পরিণত হতে পারে আপনাকে, যাতে আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণে রাখে। ওর এই উপদেশ শুনে তৌসির আলগোছে কাজ ঝাঁকালো। মনে হলো বাতাসে ফুস করে উড়ে যাওয়া ধূলিকণা মাত্র, যার গুরুত্ব ওর কাছে তিল পরিমাণও নয়। কথাটা ওর কানে পৌঁছেছে বটে, কিন্তু তৌসির কোনো তোয়াক্কা করেনি। উল্টো গলা খুলে বলে ওঠে, তাহলে মরার আগে কারো কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিয়া নিমনে, তাহলে মরে গেল আমার সারা জীবন মনে রাখবো হেই হালায়। নাজা এর উত্তর বুঝে পায় না। এই বজ্জাত মানবের সাথে কথা বলা যায় না, একেবারেই যায় না। রাগী গলায় বলে, গরু তো গরুই থাকবে, মানুষ হবে কিভাবে। এ বলেই যেতে থাকে, কিন্তু তৌসিরকে যেতে দেয় না। একটানে ধরে নিজের নিকট টেনে আনে। নাজা ক্রোধের সুরে বলে, দূর, ভালো লাগছে না এখন এসব, ছাড়ুন তো। তৌসির এবার ওর কথায় পাত্তা দেয় না। এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে ওর খোপার মাঝে হাত বুলিয়ে দেয়। নাজার গালে আর ঠোঁটে শেষে ধরে ফিসফিসিয়ে বলে, মাইরা নিতেছি না তোর এই বেডি, একটু সময় তো দিমো, বেশি ফ্যাত করিস না। বিকেল বেলা তৌসি, রুদ্র আর নাজিম চাচা বাজারে যাচ্ছে। আগামীকাল তালুকদাররা আসবে শিকদার বাড়িতে, সেই উপলক্ষে বাজার করতে যাওয়া। তালুকদাররা সাফাকে নিয়ে আসবে। সাফাকে কিছুদিন রেখে যাবেন বেড়ানোর জন্য বাপের বাড়ি। যাওয়ার সময় হয়তো নাজাকে নিয়ে যেতে পারেন। তৌসির তো বিরক্তি লাগছে, কেন আসবে ওরা, এসে এত টাকা খরচ, এত আয়োজন, কত পয়সা নষ্ট। যদি এসবের 1 পয়সাও তৌসিরের যাবে না, তারপরও পয়সা তো যাবেই। পয়সা তো বড্ড মায়া ওর, তাই এমন আনা খরচ তার বুকে ব্যথা লাগছে। তৌসির হাঁটতে হাঁটতে নাজিম চাচাকে বলে, ও ছোট চাচা। নাজিম চাচা কিছুটা আগে এগিয়ে গিয়েছিল। ওর ডাকে শুনে ঘাড় ঘুরি ওর মুখের পানে চায়, কি তারে। তৌসির হেয়ালি করে বলে, ওরা কাল আমার বউরে লইয়া যাইব নাকি। রুদ্র পাশ থেকে একটু ভেবে উত্তর দেয়, হয়তো নিয়ে যাইব। তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে একটু বাঁচমু, কুকর্ম মন দিয়া করতে পারমু। একটুও করতে পারি না বই লেগা মন দিয়া, মাল এনে রাখলেও ফালাইয়া দেয়, বহুত বজ্জাত একজি। নাজিম চাচা বলে, কথা না শুনলে দিস কানে নিচে 2-1টা লাগাইয়া। তৌসির এটা শুনে নাকমুখ কুচকায়, তোর চরিত্রের দোষ আছে বেটা, তুই আমার কথায় কথায় নারী নির্যাতনের কথা শিখাস। তোর নামে আমি নারী নির্যাতনের কেস দিমু, দাঁড়া, তোরে মামলা খাওয়ানো উচিত। রুদ্র হাসতে হাসতে বলে, ভাই চাচারে মামলা না দিয়া বিয়ে একটা করাই দাও, ভালো হইব। তৌসির রুদ্রের কথায় সায় দেয়, এটাও ঠিক কইছস, মামলা চেয়ে বইয়ের যন্ত্রণা বড় যন্ত্রণা। নাজিম চাচা কটাক্ষ করে বলেন, আমি এসবে নাই, বইয়ের বদলে 1 বোতল মাল হইলেই হয়। তৌসির মাল কথাটা শুনে নাক মুখ ছিটকে বলে, তোরা যেমনে মাল গিলস বাপ হওয়ার ক্ষমতা হারাই ফেলবি রে, শেষ করে নিতেছস নিজের জীবনের সবকিছু। রুদ্র তৌসিরের কথায় সিরিয়াসলি হয়ে বলে, না ভাই, আমি ভালো হয়ে গেছি, এখন আর এসব গিলি না। নাজিম চাচা ওর দিকে ভুরুকুটি করে তাকিয়ে বলে, কেন, গতকালই না দেখলাম খাইতে তোরে। রুদ্র হাবলার মতো হেসে শুধায়, আরে ওই একটু বাংলাদেশ জিতছিল তো, তাই আর কি। তৌসির খেলার কথা শুনে পরিহাসের হাসি দিয়ে বলে, হাই রে বাংলাদেশ, 109 রানে 0 উইকেট আর 118 রানে 6 উইকেট। 2 তারিখে ম্যাচের কথা মনে আছে তো। এই বলে আবার হাসতে থাকে। ওর হাসির তালে নাজিম চাচা বলে, এটা বাংলাদেশ ভাতিজা। তালুকদার বাড়ির পেছনে অন্ধকার প্রাঙ্গণে চলছে খুব ভয়ঙ্কর মরণ খেলা। খেলা নিয়ন্ত্রণে পুরোপুরি নওমীর হাতে। নাজার সেই চতুর উকিল ফুপ্পু, তার হুকুমেই এক এমপি যার নাম জামাল, তার হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। দড়ির ফাঁসে ঝুলিয়ে সে উল্টো ঠিক কাচের মতো মোটা খুঁটির সাথে নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন। শিখার নীলিহার স্পর্শ যেন মুহূর্তে তার শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। উল্টো ঝুলে থাকা জামালের শরীর গলে যাচ্ছে যন্ত্রণায়। এই নৃশংস কথা সাজা বিনোদন যেন নয়। জামালকে এভাবে ঝুলে রাখার পেছনে এক মারাত্মক কারণ, তা হলো এই জামাল অর্থ, ক্ষমতা, রাজনৈতিক পরিচয় বলীয়ান একজন
সিংহ শিকারী, আর তার শিকার হয়েছিল মাত্র 18 বছর বয়সী কলেজ পড়ুয়া চিত্রা। একটি পার্টির রাতে নেশা সামলানোয় পানীয়, সিসিটিভি বন্ধ এবং বন্ধ দরজার আড়ালে ঘটে গেছিল এক নৃশংসতা। চিত্রা ধর্ষিত হয়েছিল জামালের হাতে। মেয়েটি ন্যায় বিচারের আশায় জামালের কাছে মামলা দায়ের করে, কিন্তু এটি আইনি লড়াইয়ে নামতে চিত্রার জীবনে নতুন করে শুরু হয় আলো নিভে যাওয়ার উপক্রম। জামাল নিজে নির্দোষ প্রমাণ করার জন্য নওমি নিযুক্ত করে আর প্রায় 30 লক্ষ টাকা দেয়, কিন্তু নওমি নিজের ধূর্ত বুদ্ধি এবং কৌশল খাটিয়ে তিনি জামালের কাছ থেকে আরো 10 লক্ষ টাকা অতিরিক্ত আদায় করে নেয়। নওমি মামলাটি হাতে নিলেও দ্রুতই জানতে পারে যে অপরাধের জন্য সব অকাঠ্য প্রমাণ রয়েছে ধর্ষিত মেয়ে চিত্রার কাছে। তাই প্রমাণগুলো এতগুলো শব্দ ছিল যে জামালের মুক্তি অসম্ভব, আর সাথে ওনার কেস জেতার অসংখ্য প্রমাণগুলো চিত্রার হাতের কাছে। জানার পর নওমি এক অপ্রত্যাশিত ও মারাত্মক ডিল করার জন্য সরাসরি চিত্রা ও তার বাবা মায়ের কাছে যায়। সে ডিলটি ছিল ইচ্ছাকৃতভাবে পরাজয়, অর্থাৎ চিত্রা ও তার পরিবার স্বেচ্ছায় আদালতে মামলা হেরে যাবেন। এভাবে সব প্রমাণ কোর্টে পেশ করবেন যাতে জামালের দোষ প্রমাণ না হয়। এতে নওমি একই সঙ্গে জামালের কাছ থেকে নেওয়া 40 লক্ষ টাকা ধরে রাখবেন এবং কেসও জিতে যাবেন। চুক্তি সব ক্ষেত্রে ভয়ঙ্কর অংশ এটি ছিল যে জামাল ছাড়া পাওয়ার কিছু মাস পর নওমি নিজ দায়িত্বে জামালকে চিত্রা ও তার পরিবারের হাতে তুলে দিবে, যাতে তারা তাকে এক ভয়াবহ ও মারাত্মক মৃত্যু দিতে পারে, যা প্রচলিত আইনে সম্ভব না। সাথে চিত্রাকে আরেকটি পরিকল্পনা দেন, তা হলো সে অকাট্য প্রমাণগুলো ব্যবহার করে চিত্রা যেন ক্রমাগত জামালকে ব্ল্যাকমেল করে, জামালকে থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। নওমি চিত্রার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দেয় এদেশে আইন মানেই জয় হবে না, কখনোই হবে না। জামাল ঠিকই আইনের ফাঁকফুকুর দিয়ে বেরিয়ে যাবে দোষী প্রমাণ হলেও। আর নওমি প্ল্যান মতোই সবকিছু হয়, সাপও মরে লাঠিও ভাঙে না। ব্যাস, নওমির পরিকল্পনা মতোই সবকিছু চলতে শুরু করে। নওমি দেওয়া সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে চিত্রা। এই কিছু মাসের মধ্যেই সে ভিন্ন পরিচয় ধারণ করে। জামালের বিরুদ্ধে সব প্রুফ ছিল তার কাছে। জামালকে ব্ল্যাকমেল করতে থাকে। একইভাবে সে জামালের কাছ থেকে মোট 35 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। আগামীকাল ভোরে তাদের ফ্লাইট। চিত্রা আর তার পরিবার পাড়ি জমাবে ডেনমার্কের নতুন পরিচয়ে, নতুন জীবনে। পিছনে ফেলে যাবে সব রক্ত, সব ভয়, সব নিকৃষ্টতা। তাই আজ রাত সব শেষ করতে হবে, জামালকে মেরে ফেলতে হবে। নওমি নিজেই ডেকে পাঠায় জামালকে নিজের বাড়ির মেহমান হিসেবে। জামালও আসে, একটু সন্দেহ করে না। ভেবেছিল হয়তো নওমি আবার নতুন কোনো ডিল করতে চাইছে, কিন্তু ও তো জানতো না নওমি পেছন থেকে ছুরি দিতে অপেক্ষা করছে। ওর কপালে আজ শুধু মৃত্যু লেখা আছে। আবার চিত্রা জামালকে যেভাবে ব্ল্যাকমেল করছে, চিত্রার পরিবার নওমির সাথে যে গোপন চুক্তি করেছে, নওমি সব রেকর্ড করে রেখেছে ভবিষ্যতের জন্য। যদি কোনো কারণে চিত্রা বা তার পরিবার নওমিকে ব্ল্যাকমেল করার সাহস দেখায়, তাহলে যেন প্রমাণ করে দিতে পারে, এক ঝটকায় সব শেষ করে দিতে পারে। নওমি মানেই মাথা ঠান্ডা শয়তানি। খেলা সে খেলে, আগেই বোর্ডে খুঁটিয়ে বসিয়ে নেয় সে। প্রথমত তিনি ধর্ষণের পক্ষে মামলা জিতেছে, আবার সেই ধর্ষণের শাস্তিও দিয়েছে, আর তার কাছ থেকে 40 লক্ষ টাকা হাতে নিয়েছে। এতেও হয়নি, ওকে এখানে এনে ভয় দেখিয়ে এমপির যত জায়গা জমি ফ্যাক্টরি সব অন্য নাম থেকে নিজের নামে করে নিয়েছে। ব্যাংকের টাকা নিজের করে নিয়েছে, যদিও অ্যাকাউন্টে না দিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে, যা পরে তার অ্যাকাউন্টে যাবে। সব লুটে নেওয়া শেষে জামালকে ভাবে ঝুলিয়ে মারার জন্য। নাজার 3 নম্বর চাচা আদনান এবং নাজার বাবা মিলে এই সফল খেলায় জড়িত। নওমির সাথে চিত্রা তার বাবা মাকে এনে দাঁড় করিয়েছে জামালের সামনে। চিত্রা এক দৃষ্টিতেই মরণ খেলা দেখছে। ওর মা বাবা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, ওনারাও দেখছেন। নওমি এগিয়ে এসে চিত্রার হাতে একটা মর্নিং স্টার দিয়ে বলে, যাও, নিজের জেদ মেটাও ইচ্ছা মতো, যেভাবে ইচ্ছা ছেদ করে দাও। চিত্রা কথা শুনে কাঁপতে থাকে, হাত পা কাঁপছে ওর, কিন্তু তারপরও সে মর্নিং স্টারটি তুলে নেয়। মর্নিং স্টারটি বেশ ভয়ঙ্কর, লম্বা লোহার দণ্ডের মাথায় কাঁটাযুক্ত গোলাকার অংশটুকু দিয়ে তৈরি করা হয়েছে। পুরনো ইস্পাত দিয়ে তৈরি, গোলাকার রয়েছে কিছু অংশ স্পাইক গাঁথা। চিত্রা মর্নিং স্টারটি হাতে নিয়ে এগিয়ে যায় জামালের সামনে। চিত্রাকে দেখতেই জামাল চিৎকার করে উঠে বলে, দয়া করে এটা দিয়ে মেরো না। সাথে সাথে চিত্রার মনে পড়ে যায় সেদিন নিজেও বলেছিল, আমাকে দয়া করুন, একটু দয়া করো,
আমার সাথে এমন করো না। তবে দয়া তো দূরের কথা, উল্টা পশুর মতো খাবড়িয়ে খেয়েছিল জামাল ওকে। চিত্রা দাঁত চেপে মর্নিং স্টার দিয়ে সজোরে আঘাত করে জামালের পেট সাইডে। সাথে সাথে জামালের কলিজা ফাটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে চিত্রা মনে পড়ে যায় সেদিনে নিজের চিৎকারের কথা। ওর চিৎকার শুনে জামাল উল্টো হেসেছিল, আরো অত্যাচার করেছিল। চিত্রা মর্নিং স্টারটা পেটের সাইড থেকে টেনে বের করে দ্রুত হাতে এলোপাথারি আঘাত করতে থাকে ওর বডিতে। এক একটা আঘাতে ওর শরীরের স্পাইকারগুলো ঢুকে শুট করছিল। জামালের জিহ্বা অর্ধেক বেরিয়ে আসছে। লোহার ধারালো স্পাইক জামালের শরীরের রক্ত হাড্ডি অবধি ছিঁড়ে ফেলছে, বের করে আনছে সব। চিত্রা যখন সজোরে আঘাত করে তখন মর্নিং স্টারের মাথার স্পাইকগুলো টপ টপ করে ঝুঁকে যায় ওর শরীরের মাংসের নিচে। আর যখন চিত্রা দাঁতে দাঁত চেপে টেনে মর্নিং স্টারটি বের করে আনে তখন শরীরের রক সহ মাংস হাড্ডি অবধি বের হয়ে আসছে মর্নিং স্টারের মাথা লেগে। রক্ত চিপে পড়ছে, রক্ত গড়াগড়ি নিচে গড়িয়ে পড়ছে আগুনের মধ্যে। আগুন নিভে গেছে। জামাল একটিবারও যখন নিথর তখন নওমি চিত্রার হাত থেকে গ্লাভ তুলে নেয়। চিত্রাটা হাতে নিয়ে এক ঝলক নওমির দিকে তাকায়, তারপর পৈশাচিক হাসি দিয়ে সেই গ্লাভস হাতে দাঁতে দাঁত চেপে নিজেকে সমস্ত আক্রোশ উজাড় করে জামালের গলায় চাপিয়ে দেয়। সাথে সাথে গলগল করে রক্ত পড়ে, জ্বালা আগুন নিভে যায়। জামালের অর্ধেক জিহ্বা বের করে ছিল যা কাটা গলাটার পাশে উড়ে গিয়ে পড়ে। চিত্রা ধপাস করে মাটিতে বসে পড়ে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। নওমি ওর পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কোর্টে শাস্তি পেলেও বেল পেয়ে যেত। আমি এটা করেছি শাস্তির জন্য। যাও, এবার তুমি শান্তিতে বাঁচো। আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। চিত্রা নওমির কথায় তার দিকে তাকায়, কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রয়। কত মায়াবী একজন নারী, কি সুন্দর তার চোখের চাহনি, কতটা নিষ্পলক তার মুখখানি, অথচ তার ভেতরে এত ভয়াবহ শয়তানি। চিত্রা কি করবে বুঝতে পারে না। চিত্রা ঝপটে জড়িয়ে ধরে উনাকে ফুপিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমি বোকামি করতাম। নওমি চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ দেয়, নিজেকে দুর্বল ভেবো না। মনে রেখো তুমি নারী, তোমাকে যেমন আটকাতে মমতা তেমনই লুকিয়ে আছে বিভৎসনা। চিত্রা ওনার কথায় মুচকি এসে উনার মুখপানে চায়। ও বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। উনারা এই তৃপ্তি দেখে মন ভরে চিত্রাকে ফ্রেশ করে বিদায় দেওয়া হয়। চিত্রাকে বিদায় দিয়ে নওমি সিদ্দিকের কাছে এসে বলে, ভাইজান ভিডিও হয়েছে তো? সিদ্দিক মাথা নাড়িয়ে বলে, হয়েছে। চিত্রা যে জামালকে খুন করেছে এটার গোপন ভিডিও করা হয়েছে। চিত্রা যদি পাল্টি খায় তাহলে ওকে শেষ করে দেওয়ার জন্য এই ভিডিওটাই যথেষ্ট। আদনান এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভিডিওটা করার কি প্রয়োজন ছিল? নওমি নিজের পরনের চাদরটা পাশে টানতে টানতে মুচকে এসে বলল, এই স্বার্থের দুনিয়ায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। কলিজায় কোপ দিবে কিন্তু বিশ্বস্তারণের মারে। 10টার কাছাকাছি তৌসির খাওয়া শেষ করে রুমে আসে। রুমে পা রাখতেই চোখ পড়ে নাজার ওপর। সে ওয়ারড্রোব থেকে কিছু একটা নিচ্ছে, কিন্তু তাকে দেখে কেমন আচমকা ঘাবড়ে যায়। তৌসিরও কেমন আচমকা ঘাবড়ে যেতে দেখে ক্ষীণ চোখে ক্ষীণভাবে ওর দিকে তাকায়। নাজার দিকে এগিয়ে আসে। এই ঘাবড়ালো কেন? তৌসিরকে দেখে তো নাজা কখনো এমন করে না। তৌসির এমন ওকে শোধায়নি। কুস্ত গড়বড় হে মহাজান, নয়তো তোমার বউ তোমাকে দেখে এমন ঘাবড়াইব কেন? নাজা আসলে একটি বিষয়ে কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তৌসিরের সামনে দেখে খানিকটা ভরকে যায়। চোখ তুলে এক ঝলক তাকায় তৌসিরের দিকে। তাকাতে কিছু একটা আটকে যায় চাহনিতে। আজ এই কিপটে লোকটা বড্ড মোহনীয় লাগছে। একদম রূপ শেখরের মতোই রূপ ধরেছে। কালো পাঞ্জাবি আর কালো লুঙ্গিতে মহাভারী আদম্য সৌন্দর্য এই পুরুষের লাগছে। নাজা তৌসিরের দিকে তাকাতে তাকাতে নিজের হাতের জিনিসগুলো ওনার নিচে লুকিয়ে নেয়। তৌসির নিজের দিকে তাকাতে দেখে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, কিন্তু তৌসিরের চোখে এড়ায় না কিছুই। তৌসির টের পায় নাজা খুলেছিল ওয়ারড্রোব, সেই দিকটা যেটা তার নিজের। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ওয়ারড্রোবে তো লুকিয়ে রেখেছিল কয়েকটা ম্যাথামফেটামিন নামে ড্রাগের প্যাকেট, যেগুলো এক ক্লায়েন্টের জন্য ভারতে থেকে আনিয়েছে। 1 গ্রামে দমকা
8 থেকে 10,000 টাকার ভারী চড়া দামের মাল। তসির মুখের রং বদলে যায়। কি হতে চলেছে বুঝতে পেরে চিল্লের মতো দৌড় দিয়ে নাজার উপর ঝাঁপিয়ে পড়ে। এই সিনাল, আমার এত টাকা তুই খয়রাত করতেছিস কেন? সিনালিনী। তৌসিরকে ধরতে নাজার হাত ফসকে যায়। মেরোথিনগুলো ছোট জিপল প্যাকেটগুলো ফ্লোরে পড়ে যায়। নাজা নিজের ছাড়তে চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন, আমি এগুলো ফ্ল্যাশ করব। এটা শুনে আর এসব দেখে তৌসিরের মুখমণ্ডল লাল হয়ে যায়, কপাল কুঁচকে যায়, তাতে দাঁত চেপে ধরে। মাথা শিরা উপশিরাগুলোকে কেউ যেন নরম লোহা দিয়ে আঘাত করছে। এতটা রাগ হতে পারে তৌসিরের? সে নাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে আদেশের ভরি ও চাপা গলায় বলে ওঠে, হারামজাদি খন্নাসিনী, আজ তোরে আমি দহলে দরবারে দেখাই দিমু। আজ তুই থাকবি নয় আমি থাকবো। এই পর্যন্তই ছিল পর্ব। এটা কত 13। আর নিচে হচ্ছে লেখিকার নোট। যারা পর্বটির অন্তিম সীমানায় পৌঁছেছেন, অনুরোধ রইল চরিত্রগুলোর মন্তব্য দিতে বলছে আর কি, এটা বাদ দিই। আজকের এই পর্বটা হচ্ছে লেখিকা দিছে 6 দিন পর, মানে ধরতে গেলে 7 দিন অ্যাভারেজে। তো একটা পর্ব যদি 7 দিন পর দেয়, তাহলে কি আমরা পর্বের আগে কি পড়ছি এগুলো তো আমাদের মাথায় থাকে না। কিছু কিছু লেখিকা অনেক দেরিতে পর্ব দেয়, যেটা আমার একদমই ভালো লাগে না। যেমন হচ্ছে আমাদের তেজস্মিতা আপুর কথা যদি বলি, আপু দেখা যায় মাসে হচ্ছে 1টা কি 2টা, সর্বোচ্চ 2টা দেয় না বললেই চলে, একটা পর্ব দেয়। এই আপু তেমন দেখা যায় সপ্তাহে 1টা কি 2টা পর্ব দিতেছে। এরকম করে পর্ব দিলে আমার কেন জানি ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানি না। আপনারাও অনেক অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। লেখিকারা যদি একটু গল্পগুলো ছোট করে দিলেও যদি রেগুলার দিত ভালো হতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।